হ্যালো স্টুডেন্টস, আমি বলাই এবং তোমাদের সবাইকে ফ্র্যাঙ্কলি ইংলিশে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইনফিনিটিভ নিয়ে। তবে ইনফিনিটিভ নিয়ে বিষয়টা শুরু করার আগে তোমাদের কিছু বিষয় আমি পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করব। সেই বিষয়টা হলো নন ফাইনিট ভার্ব নিয়ে। আমরা জানি ভার্বকে প্রধান দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ফাইনিট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনিট ভার্ব। আজকে আমাদের আলোচ্য বিষয় ফাইনিট ভার্ব নিয়ে নয়, আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইনফিনিটিভ নিয়ে। কিন্তু ইনফিনিটিভ কোন সেকশন অর্থাৎ কোন ঘরের মধ্যে পড়ে? ইনফিনিটিভ পড়ে নন ফাইনিট ভার্বের মধ্যে। এই নন ফাইনিট ভার্বকে প্রধান আরও তিনটে ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ইনফিনিটিভস, জিরান্ড এবং পার্টিসিপল। আজকে আমরা দেখে নেব ইনফিনিটিভের এই টু প্লাস ভার্ব এই বিষয়টাকে নিয়ে। ইনফিনিটিভের যে দুটো ভাগ আছে অর্থাৎ টু প্লাস ভার্ব এবং বেয়ার ইনফিনিটিভ, এই বেয়ার ইনফিনিটিভটাকে আমি নেক্সট একটি ভিডিওতে কভার করব। আজকে আমি শুধু টু প্লাস V1 এই ভার্ব ফর্মটাকে ক্লিয়ার করার চেষ্টা করব বা কভার করার চেষ্টা করব। জিরান নিয়ে ইতিমধ্যে আমার একটি ভিডিও আছে, তার লিঙ্ক তোমরা আই বাটনে ক্লিক করলেও পেয়ে যেতে পারো এবং ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। পার্টিসিপলের যে তিনটে ভাগ আছে অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল, এইটাও একটা বড় একটা আলোচ্য বিষয়, যেটা আমি অন্য আরেকটা ভিডিওতে সেটাকে কভার করার চেষ্টা করব। তো ইতিমধ্যে আমরা এটা জেনে নিই যে নন ফাইনিট ভার্বটা কী। আমি অল্প কথায় বলবো। আসলে নন ফাইনিট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যেটাকে সম্পূর্ণরূপে ঠিক ভার্ব বলা যায় না, অর্থাৎ এটা এটা কোনো সেন্টেন্সে ভার্বের মতো গঠন নিয়ে বসে ঠিকই, কিন্তু এটা পুরোপুরি ঠিক ভার্বের মতো কাজ করে না। অর্থাৎ এই নন ফাইনিট ভার্ব যখন কোনো সেন্টেন্সে বসে, তার মধ্যে ভার্বের যে বৈশিষ্ট্য যতটা থাকে তার থেকে বেশি বৈশিষ্ট্য পাওয়া যায় অন্যান্য পার্টস অফ স্পিচে। যেমন আমি তোমাদের জিরান বোঝাতে কি বলেছিলাম যে জিরান হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ V1 প্লাস আইএনজি এই গঠনটা, এবং এটা কোনো সেন্টেন্সে বসে কার মতো কাজ করে? এটা কোনো সেন্টেন্সে বসে কাজ করে নাউনের মতো। ঠিক একই রকমভাবে এই পার্টিসিপল যখন কোনো সেন্টেন্সে বসে, কোনো শব্দের আগে বা যেখানেই বসে, এই পার্টিসিপল কোনো সেন্টেন্সে বসে সেটা আংশিকভাবে ভার্বের মতো কাজ করে, আবার আংশিকভাবে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, কিন্তু পুরোপুরিভাবে ভার্বের মতো কাজ করে না। ঠিক একই রকমভাবে ইনফিনিটিভ যখন, যেটা আমাদের আজকে আলোচ্য বিষয়, ইনফিনিটিভ যখন কোনো সেন্টেন্সে বসে, সেই ইনফিনিটিভও কিন্তু সম্পূর্ণরূপে ভার্বের মতো কিন্তু কাজ করে না। সেটা কার মতো কাজ করে? সেটা কাজ করে নাউনের মতো। অর্থাৎ ইনফিনিটিভস এই ব্যাপারটা নয় নাউনের মতো কাজ করবে, বেয়ার ইনফিনিটিভও কিন্তু নাউনের মতোই কাজ করবে, পুরোপুরিভাবে কিন্তু সেটা ভার্বের মতো কাজ তারা করে না, নাউনের মতো তারা কাজ করবে। সেই জন্য এই ভার্বগুলোকে ফাইনাইট ভার্বের ঘরে না লিখে এটাকে নন ফাইনাইট লেখা হয়েছে, অর্থাৎ এটা পুরোপুরি সমাপিকা ক্রিয়া নয়, ভার্বের মতো গঠন নিয়েই বসে সেন্টেন্সে, কিন্তু কি বললাম, এটা পুরোপুরি ভার্বের মতো কিন্তু কাজ করে না, তাই এটাকে আলাদা একটা পরিবার হিসাবে দেখানো হয়েছে। তো এখন এই টু প্লাস ভার্ব কখন বসে? ইনফিনিটিভের দুটো ভাগ আছে, একটা হচ্ছে টু প্লাস V1 অংশ বা টু প্লাস V1 একটা ফর্ম, এবং বেয়ার ইনফিনিটিভ। আমরা আলোচনা করবো আজকে টু প্লাস V1 এই অংশটাকে নিয়ে। এখন ইনফিনিটিভ কাকে বলবো? সোজা কথায় ইনফিনিটিভ বলতে বুঝবো আমরা টু প্লাস V1 ফর্মটাকে আমরা ইনফিনিটিভ বলবো। এবার আমি যেহেতু এক্ষুনি বললাম যে ইনফিনিটিভের এই অংশটা অর্থাৎ টু প্লাস V1 এই ফর্মটা নাউনের মতো কাজ করে, আমি জিরান বোঝানোর সময় বলেছিলাম যে জিরান যেহেতু নাউনের মতো কাজ করে এবং নাউন যেহেতু কোনো সেন্টেন্সে সাবজেক্ট কিংবা অবজেক্টের মতো কাজ করে, স্বাভাবিকভাবেই টু প্লাস V1 এই ফর্মটা নাউনের মতো কাজ করে, তাহলে এইটাও নিশ্চয়ই কোনো সেন্টেন্সে নয় সাবজেক্ট হিসাবে কাজ করবে কিংবা অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। তো আমরা তাহলে কিছু এক্সাম্পল দেখিনি। যেমন আমি বলতেই পারি, যেমন জিরান্ডের ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল লিখেছিলাম, বলেছিলাম ওয়াকিং ইজ গুড ফর হেলথ, অর্থাৎ হাঁটা স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে ওয়াকিং এখানে জিরান্ড এবং এটা নাউনের মতো কাজ করেছে। এবার আমি এক্ষুনি বলেছি যে টু প্লাস ভার্ব এটাও যে ইনফিনিটিভটা এটাও নাউনের মতো কাজ করে, তাহলে এখানেও কিন্তু আমরা লিখতে পারি, অর্থাৎ টু এবং ওয়াকিংয়ের মূল V1 ফর্ম কি? ওয়াক, অর্থাৎ টু ওয়াক ইজ গুড ফর হেলথ।
তো এখানে আমরা ইনফিনিটিভ ইউজ করলাম। একই রকমভাবে এখানে এটা সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। এবং অন্য এক্সাম্পল আমি যদি বলি যে অমল লাইকস সিঙ্গিং, অমল গান গাওয়াটাকে পছন্দ করে। তার মানে এটা একটা জিরান্ড। অমল কি পছন্দ করে? সিঙ্গিং পছন্দ করে। এটা অবজেক্ট হিসাবে কাজ করছে, কিন্তু এটা জিরান্ড। এবং এটা কেন জিরান্ড? কারণ ভার্ব প্লাস আইএনজি। এইবার আমি কি বলেছিলাম, অবজেক্ট মানে সেটা নাউন, তাহলে 2 + V1 এটা নাউন হিসাবে কাজ করে। তাহলে আমি এখানে 2 + ভার্ব লিখতেই পারি। তাহলে কি লিখতে পারি আমরা? অমল লাইকস টু সিং। এখানেও দেখো 2 + ভার্ব, এখানে অবজেক্ট হিসাবে আমি ব্যবহার করেছি। তো এই হলো 2 + ভার্ব ইনফিনিটিভ। এইবার আমরা নেক্সট স্টেপে দেখে নেব কীভাবে 2 + ভার্ব বিভিন্ন সেন্টেন্সে ব্যবহার হয়। এখন আমরা ইনফিনিটিভ অর্থাৎ 2 + ভার্ব আমরা সেন্টেন্সে কোথায় কোথায় বসে সেগুলো কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখে নেব। আমি এখানে সেই সমস্ত এক্সাম্পলগুলোই রেখেছি যেগুলো স্কুলের বিভিন্ন পরীক্ষায় কিংবা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে যে সমস্ত প্রশ্নগুলো পড়ে বা যে সমস্ত নিয়মগুলোর উপর ভিত্তি করে এই এক্সাম্পলগুলো পড়ে থাকে সেইগুলোই আমি এইখানে রাখার চেষ্টা করেছি এবং সেগুলি তোমাদেরকে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথম যে নিয়মটা বলা হয়েছে সেটা হচ্ছে ইউজড অট WH ওয়ার্ড অনলি এনাফ। এরকম কিছু শব্দ আছে যেই শব্দগুলো কোনো সেন্টেন্সে যখন আমরা ব্যবহার করব তারপরে আমরা 2 + ভার্ব অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন ইউজড এবং অট। আমি এই সেন্টেন্সে লিখেছি, দেখো হি ইউজড টু রিড বুকস। এখন আমি ইউজড এই শব্দটা এখানে ব্যবহার করেছি এবং তারপরে আমরা এই 2 + ভার্ব এই কথাটাকে এখানে আমরা ব্যবহার করেছি। পরের সেন্টেন্সে দেখো হি ইজ ইউজড টু রিডিং বুকস। এখন খেয়াল করে দেখো এখানেও ইউজড আছে, এখানেও ইউজড আছে, কিন্তু এরপরে আমি কিন্তু 2 + ভার্ব সেখানে কিন্তু শুধু ভার্ব বসায়নি, সেখানে কিন্তু রিডিং অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়েছে। অর্থাৎ নিয়মটা হলো সেন্টেন্সে ইউজড যদি ব্যবহার হয়ে থাকে কিন্তু তার আগে যদি ইজ ব্যবহার হয় অর্থাৎ বি ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার যদি এই ইউজডের আগে যদি ব্যবহার হয়ে থাকে তারপরে কিন্তু 2 এর পর আর শুধু মেন ভার্বটা বা V1 ফর্ম আর বসবে না, সেখানে ভার্ব প্লাস আইএনজিটাকে বসাতে হবে। এই নিয়মটা আমি আমার আগের ভিডিও জিরান্ডে আমি আলোচনা করেছি, তোমরা গিয়ে সেখানে দেখে নিতে পারো। পরে যে এক্সাম্পলটা আছে দেখো, যেটা আমি বলেছিলাম অট, অর্থাৎ এখানেও দেখো হি অট। এই অট কথাটা যেহেতু আছে তাই এখানে 2 + ভার্ব অর্থাৎ টু স্টাডি কথাটা এখানে দেওয়া আছে। এছাড়াও আরও ভালো করে খেয়াল করে দেখো এখানে যে আমি অট টু কথাটাকে ব্যবহার করেছি, এই অট টু কথাটার অ্যাকচুয়ালি অর্থটা কি? এর অর্থ হচ্ছে শুড। অর্থাৎ উচিত অর্থে কোনো বাক্য যদি ব্যবহার করতে হয় আমরা এই অট টুটাকে ব্যবহার করতে পারি, কিন্তু মনে রাখবে অট শুধু ব্যবহার হলে তারপরে কিন্তু আমাদেরকে 2 + ভার্ব এটাকে ব্যবহার করব, অর্থাৎ ইনফিনিটিভ আমরা এখানে ব্যবহার করব। নেক্সট যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে আই ক্যান টেল ইউ হোয়াট টু ডু নাও। অর্থাৎ এখানে যেমন আমি বলেছি WH ওয়ার্ড, অর্থাৎ কোনো সেন্টেন্সে WH ওয়ার্ড, কিন্তু WH ওয়ার্ড মানে সেটা কোশ্চেনের ক্ষেত্রে নয়, অর্থাৎ WH ওয়ার্ড যদি কোনো সেন্টেন্সে রিলেটিভ প্রোনাউন হিসাবে যদি ব্যবহার হয় তখনই একমাত্র আমরা তারপরে ইনফিনিটিভ অর্থাৎ 2 + ভার্বটাকে আমরা ব্যবহার করব। যেমন এখানে লিখেছি আমি আই ক্যান টেল ইউ হোয়াট। দেখো এখানে এই WH রিলেটিভ প্রোনাউনটা বা WH ওয়ার্ডটাকে আমি এখানে ব্যবহার করেছি এবং তারপরে আমি 2 + ভার্ব অর্থাৎ টু ডু এই কথাটাকে অর্থাৎ এই ইনফিনিটিভটাকে আমি এখানে ব্যবহার করেছি। পরের এক্সাম্পল আছে হি ডাজ নট নো হাউ টু কুক। এখানে WH ওয়ার্ডের মতো যেমন হোয়াট এখানে ব্যবহার হয়েছিল, এখানে হাউ এই কথাটা এখানে কিন্তু ব্যবহার হয়েছে। যেহেতু এখানে WH ওয়ার্ড আমি এখানে ব্যবহার করেছি তাই এর পরে আমি যে নাউন হিসাবে যে শব্দটাকে নেব সেটা হবে ইনফিনিটিভ হিসাবে। যেমন দেখো 2 + ভার্ব অর্থাৎ 2 + ভার্ব ইনফিনিটিভ টু কুক এই কথাটাকে আমি এখানে ইনফিনিটিভ হিসাবে আমি ব্যবহার করেছি। পরের যে নিয়মটা হচ্ছে অনলি, অর্থাৎ এখানে দেখো আমি লিখেছি কোনো সেন্টেন্সে অনলি থাকলে তারপরে আমরা 2 + ভার্ব ইউজ করব। যেমন এখানে আই এন্টার্ড দ্য ক্লাসরুম
অনলি, এই যখন আমি অনলি কথাটাকে ব্যবহার করেছি তারপরেই আমি ইনফিনিটিভটাকে ব্যবহার করেছি, অর্থাৎ টু ফাইন্ড, টু প্লাস ভার্ব। এখন এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ যখন আমি কোনো সেন্টেন্সে অনলি ব্যবহার করছি এবং অনলির পরে যদি আমি ইনফিনিটিভ ব্যবহার করি, সেক্ষেত্রে সেই সেন্টেন্সটা কিন্তু দু ধরনের একটা এক্সপ্রেশনকে দেখাবে, যেমন সেটা ডিপ্রেশন অথবা ডিজেকশন। এখন এই ডিপ্রেশন এবং ডিজেকশনের অর্থ হলো, ডিপ্রেশন অর্থাৎ বিষণ্ণতা এবং বা হতাশা, এবং ডিজেকশন হচ্ছে নিরাশা। এই সেন্টেন্সটার মানেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কি লিখেছি আমি? আই এন্টার দ্য ক্লাসরুম, আমি ক্লাসরুমে প্রবেশ করেছিলাম, অনলি টু ফাইন্ড ইট এমটি, মানে কি আমি ক্লাসরুমে প্রবেশ করেছিলাম এবং গিয়ে দেখলাম ক্লাসরুমটা ফাঁকা, এবং আমি আশায় ছিলাম আমি ক্লাসরুমে যাব এবং অনেক স্টুডেন্টরা বসে থাকবে, কিন্তু আমি গিয়ে দেখলাম যে ক্লাসরুমে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যে ক্লাসরুমে কেউ নেই, ক্লাসরুমটা পুরো ফাঁকা। তাই আমি নিরাশ হয়ে গেলাম, আমি বিষণ্ণ হয়ে গেলাম। এই যে ভাবটা প্রকাশ করার জন্য কিন্তু অনলির পরে আমরা এই টু প্লাস ভার্ব ইউজ করতে পারি। পরে এক্সাম্পলটা আমি লিখেছি, দেখো, আই হ্যাভ এনাফ মানি টু বাই দিস ম্যানশন, অর্থাৎ এনাফ এই যে শব্দটা আছে, এখানে যখন আমি কোনো সেন্টেন্সে এনাফ কথাটাকে বা শব্দটাকে ব্যবহার করব এবং তারপরে আমাকে কিন্তু ইনফিনিটিভ ব্যবহার করতে হবে। যেমন দেখো, আই হ্যাভ এনাফ মানি, মানে আমার যথেষ্ট পরিমাণে টাকা আছে কি করতে? টু বাই দিস ম্যানশন, এই ম্যানশনটা কিনতে আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা আছে। অর্থাৎ আমি যেহেতু এনাফ এই শব্দটা এই সেন্টেন্সে ব্যবহার করেছি এবং তারপরে অবজেক্ট যদি ব্যবহার করতে হয় সেটা নাউন হিসেবে বসবে এবং সেই নাউনটা হবে ইনফিনিটিভ হিসাবে বা ইনফিনিটিভের ফর্ম হিসাবে বসবে, অর্থাৎ টু প্লাস ভার্ব এই ফর্ম হিসাবে এই সেন্টেন্সে বসবে। পরের যে নিয়মটা আছে, আমি একটা স্ট্রাকচার লিখেছি, তোমরা ভালো করে দেখে রাখো। এখানে দুটো স্ট্রাকচার আছে, একটা হচ্ছে টু, TW2, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ। পরেরটা কি আছে? TW2, এসব একই রকম টু, কিন্তু এখানে যেমন অ্যাডজেক্টিভ ছিল এখানে আছে অ্যাডভার্ব এবং তারপরে আছে ইনফিনিটিভ, অর্থাৎ এখানেও টু টু, এখানেও ইনফিনিটিভ ইনফিনিটিভ, কিন্তু এই স্ট্রাকচারে কখনো আমরা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার করতে পারি, কখনো অ্যাডভার্ব হিসাবেও ব্যবহার হয়। অর্থাৎ কোনো সেন্টেন্সে যদি এই ফরম্যাটটা আমরা দেখি, TW2 রয়েছে এবং তারপরে অ্যাডজেক্টিভ, তাহলেই এর পরের অংশটা অবশ্যই ইনফিনিটিভ হবে। যেমন হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, এখানে কি দেখতে পেলাম? টু এই কথাটা, এই শব্দটা রয়েছে এবং তারপরেই অ্যাডজেক্টিভ এই ওল্ড এই শব্দটা রয়েছে। যেহেতু টু এবং তারপরে অ্যাডজেক্টিভ এবং তারপরে আমাকে ইনফিনিটিভ বসাতে হবে, দেখো টু প্লাস ওয়ার্ক, এই ইনফিনিটিভটা আমি এখানে ব্যবহার করেছি। পরের সেন্টেন্সে কি আছে? টু, TW2, তারপরে অ্যাডভার্ব, তারপর ইনফিনিটিভ। এখানে কি হয়েছে? দ্য কনস্টেবল র্যান টু, টু শব্দটা রয়েছে। তারপরে দেখো আমি এখানে স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। যেহেতু অ্যাডভার্ব, তারপরে আমরা কি ইউজ করব? ইনফিনিটিভ ইউজ করব। দেখো আমি এখানে ইনফিনিটিভ ইউজ করেছি, টু প্লাস ভার্ব এখানে ব্যবহার হয়েছে। এরপরে 3 নম্বর নিয়মে আমি লিখেছি আফটার সুপারলেটিভ ডিগ্রি, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রি যখন কোনো সেন্টেন্সে ব্যবহার হবে এবং সুপারলেটিভ ডিগ্রির পরে যদি কোনো অবজেক্ট আমাকে আনতে হয় বা নাউন আমাকে যদি আনতে হয়, সেটাকে আমাকে আনতে হবে এই ইনফিনিটিভের ফর্ম বা ইনফিনিটিভ হিসাবে আমাকে সেটা আনতে হবে। আমি এখানে একটা এক্সাম্পল রেখেছি, দেখো, ফেলুদা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইন্টেলিজেন্ট ডিটেকটিভ টু সলভ দ্য মিস্ট্রি। খেয়াল করে দেখো এখানে আমি কি লিখেছি? মোস্ট ইন্টেলিজেন্ট। এখানে মোস্ট এটা সুপারলেটিভ ডিগ্রি, যেহেতু আমি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করেছি এবং তিনি একজন মোস্ট ইন্টেলিজেন্ট ডিটেকটিভ। কি করতে তিনি, কিসের জন্য তিনি মোস্ট ইন্টেলিজেন্ট? টু সলভ দ্য মিস্ট্রি। তার মানে এর পরে আমি যে নাউন বা যে ফর্মটাকে, যে অবজেক্টটাকে ব্যবহার করব সেটা হবে একটা ইনফিনিটিভ। তাই আমি এখানে টু প্লাস ভার্ব এই ইনফিনিটিভটা আমি এখানে ব্যবহার করেছি। এবার আমি এই টু প্লাস ভার্ব এই ইনফিনিটিভটাকে আমি কিন্তু প্যাসিভ ভয়েসেও ব্যবহার করতেই পারি। যেমন আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ট্রাস্টেড অ্যাজ এ গুড পারসন। 4 নম্বর নিয়ম আমি কি লিখেছি? প্যাসিভ ভয়েস। তার মানে আমি যে সেন্টেন্সটা এখানে লিখবো সেটা নিশ্চয়ই প্যাসিভ ভয়েস হবে। আমরা কিন্তু ইনফিনিটিভ এই ফর্মটাকে প্যাসিভ ভয়েসেও ব্যবহার করতে পারি, যেমন আমি এখানে ব্যবহার করেছি। অর্থাৎ আই অলওয়েজ ওয়ান্টেড টু বি ট্রাস্টেড। প্যাসিভ ভয়েসের আমরা কী নিয়ম জানি যে এটা প্যাসিভ ভয়েস?
কি দেখতে হবে সেখানে বি ভার্ব আছে কিনা এবং বি ভার্বের পরে পাস্ট পার্টিসিপল আছে কিনা। এখানেও দেখো বি ভার্ব আছে, সেটা কোনটা, বি, তারপরেই পাস্ট পার্টিসিপল কোনটা, ট্রাস্টেড। তাহলে এটা প্যাসিভ ভয়েসে আছে, কিন্তু এই পাস্ট পার্টিসিপলের আগে আমি কি ব্যবহার করেছি, টু প্লাস ভার্ব, অর্থাৎ এখানে আমি ইনফিনিটিভ ব্যবহার করে এই সেন্টেন্সটাকে লিখতে পেরেছি। পরের যে এক্সাম্পলটা আছে পারপোজ অথবা ইন জয়নিং সেন্টেন্সেস। পারপোজ মানে কি, পারপোজ এই মানেটা হচ্ছে উদ্দেশ্য, কিংবা আর কি ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে টু প্লাস ভার্বকে, জয়নিং সেন্টেন্সেস, অর্থাৎ দুটো সেন্টেন্স আছে এবং দুটো সেন্টেন্সের মধ্যে যোগ করার ক্ষেত্রে যদি উদ্দেশ্যকে প্রকাশ করা যায় সেক্ষেত্রে আমি ইনফিনিটিভ ব্যবহার করতে পারি। যেমন এখানে আমি যে এক্সাম্পল লিখেছি, হি ওয়েন্ট টু শপ, সে দোকানে গিয়েছিল। হি ওয়ান্টেড টু বাই গ্রসারি, সে গ্রসারি কিনতে চাইছিল। তাহলে এখানে সে দোকানে যাওয়ার উদ্দেশ্যটা, অর্থাৎ এই শপে যাওয়ার উদ্দেশ্যটা মানে পারপোজটা কী ছিল, টু বাই গ্রসারি, গ্রসারি কিনতে। এবং এই দুটো সেন্টেন্সকে আমি যুক্ত করলাম কি ব্যবহার করে, ইনফিনিটিভ ব্যবহার করে, অর্থাৎ হি ওয়েন্ট টু শপ, এটা আমি লিখে ফেললাম এখানটায়। তারপর কি করলাম, আমি এই যে ইনফিনিটিভ যেটা রয়েছে সেখানে এটাকে এখানে ব্যবহার করে ফেললাম এবং কি কিনতে গিয়েছিল, গ্রসারি কিনতে সে গিয়েছিল। এইভাবে আমরা দুটো সেন্টেন্সকে জয়েন করার ক্ষেত্রেও কিন্তু আমরা ইনফিনিটিভ ব্যবহার করতে পারি, বা উদ্দেশ্য বোঝানোর জন্য কিন্তু আমরা ইনফিনিটিভ কোনো সেন্টেন্সে ব্যবহার করতেই পারি। 6 নম্বর এক্সাম্পলে বা 6 নম্বর নিয়মে আমি কি বলেছি, ইফ এনি সেন্টেন্স স্টার্টস উইথ ইট, অর্থাৎ কোনো সেন্টেন্স যদি ইট দিয়ে শুরু হয় তাহলে সেই সেন্টেন্সে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। যেমন এখানে ইট ইজ এ সিন টু লাই, দেখো বাক্যটা ইট দিয়ে শুরু হয়েছে, তাই এই ইট দিয়ে যেহেতু বাক্যটা শুরু হয়েছে তাই এক্ষেত্রে আমি কি ব্যবহার করলাম, ইনফিনিটিভ ব্যবহার করলাম, অর্থাৎ টু প্লাস এই ভার্ব আমি ইউজ করলাম। আরেকটা দেখো, ইট ইজ ইজি টু অ্যাডভাইস, এই সেন্টেন্সটাও ইট দিয়ে শুরু হয়েছে, তারপরে আমি কি করেছি এখানে টু প্লাস ভার্ব, এই টু প্লাস ভার্ব অর্থাৎ ইনফিনিটিভটা আমি এখানে ব্যবহার করেছি। এছাড়াও আরও অনেক রকমের ভার্ব আছে, সেই সমস্ত ভার্বগুলো একটা ব্যতিক্রম নিয়ম হিসেবে কাজ করে, অর্থাৎ সেই সমস্ত ভার্বগুলো ইনফিনিটিভ নেয় না। সেই সমস্ত ভার্বগুলো কী কী সেটা আমি 7 নম্বরে লিখেছি, তোমরা দেখো কি লিখেছি, মেক, সি, হিয়ার, ওয়াচ, বিড, ওয়াচ, নো, প্লিজ, হেল্প, নিড, ডেয়ার, ফিল, বিহোল্ড, এরকম আরও কিছু শব্দ আছে, কিছু ভার্ব আছে। সেই সমস্ত বা এই সমস্ত ভার্বগুলো কিন্তু কোনো সেন্টেন্সে যদি আমি ব্যবহার করি এবং সেই সেন্টেন্সের পরেই, সেই ভার্বের পরে, অর্থাৎ এই সমস্ত ভার্বের পরে যদি আমাকে ইনফিনিটিভ ইউজ করতে হয় সেখানে কিন্তু আমরা ইনফিনিটিভ ইউজ করব না। যেমন এখানে আমি এই সেন্টেন্স লিখেছি, আই মেড হিম স্ট্যান্ড হিয়ার, এখানে দেখো এই মেড কথাটা, মেক কথাটা ছিল, অর্থাৎ এই মেক এই ভার্বটার পরে আমি ইনফিনিটিভ ইউজ করব না, এখানে আমি তাই করিনি। আমি লিখেছি দেখো আই মেড হিম, অর্থাৎ এখানে আমি এই ভার্বটা ব্যবহার করেছি এবং এই ভার্বের পরে যেহেতু আমি আরেকটা ভার্ব ইউজ করতে যাব, সে অর্থাৎ আরেকটা এর পরে যেহেতু আমি আরেকটা ভার্ব ব্যবহার করেছিলাম স্ট্যান্ড, এই স্ট্যান্ডের সাথে কিন্তু আমি আর টু লিখব না। যদি আমি লাইনটা লিখতাম এইভাবে, আই মেড হিম টু স্ট্যান্ড হিয়ার, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হতো। যেহেতু মেড কথার শব্দটা আছে সেই জন্য এখানে টু এই কথাটা কিন্তু এখানে হবে না, শুধু লিখতে হবে আই মেড হিম স্ট্যান্ড হিয়ার। তো এই হচ্ছে সেই সমস্ত ইনফিনিটিভ সংক্রান্ত নিয়ম যেগুলো তোমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে কিংবা লিখতে গেলেও কিন্তু, ইংরেজি লিখতে গেলেও কিন্তু তোমাদের এই নিয়মগুলো জানা প্রয়োজন আছে। আমি আরেকটা নিয়ম একটুখানি ওখানে বলে দিতে চাইবো, সেটা হচ্ছে 2 নম্বরের নিয়মটা। এখানে আমি যে ফরমেশনটা দেখিয়েছিলাম, এই ফরমেশন অর্থাৎ টু, TOO অ্যাডজেক্টিভ ইনফিনিটিভ, তারপরে TOO অ্যাডভার্ব এবং ইনফিনিটিভ, এইগুলো যদি আমি কোনো সেন্টেন্সে যদি ব্যবহার করি তাহলে কিন্তু সেই সেন্টেন্সটা একটা নেগেটিভ সেন্স বহন করবে, অর্থাৎ নেগেটিভ ভাব, অর্থাৎ নেগেটিভ অর্থ বহন করবে। যেমন এখানে দেখো, হি ইজ টু ওল্ড টু ওয়ার্ক, অর্থাৎ সে এতটাই বৃদ্ধ, এতটাই বয়স্ক, সে হাঁটতে পারে না। যদিও নো কথাটা কিন্তু এখানে নেই, কিন্তু এই ফরমেশন, এই বাক্যের এই স্ট্রাকচারটা যদি আমি এখানে ব্যবহার করি তাহলে কিন্তু সেটা নেগেটিভ অর্থই বহন করবে। পরে যে লাইনটা আমি লিখেছি সেটা কি লিখেছি, দ্য কনস্টেবল র্যান টু স্লোলি টু ক্যাচ দ্য থিপ, অর্থাৎ এই কনস্টেবল ছুটেছিল
এবং সে ছুটেছিল কেমন, খুবই স্লো, খুবই স্লো, এবং এত স্লো অর্থাৎ এতটা ধীরে সে দৌড়েছিল যে সে এই থিফটাকে ধরতেই পারে না। এখানে কিন্তু নো কথাটা নেই, কিন্তু না থাকলেও কিন্তু এই ফরমেশনটা অর্থাৎ এই ফরমেশনটা আমি যেহেতু এই বাক্যে ব্যবহার করেছি সেই জন্য এটা একটা নেগেটিভ অর্থ বহন করছে। অর্থাৎ কনস্টেবলটা এতটাই ধীরে দৌড়েছে যে সে চোরটাকে ধরতেই পারে না বা পারল না। তো এই হচ্ছে ইনফিনিটিভ সংক্রান্ত নিয়ম। আমি আশা করব এই ভিডিওতে ইনফিনিটিভ সংক্রান্ত তোমাদের যে ডাউট বা প্রশ্নগুলো আছে আমি ক্লিয়ার করতে পেরেছি। তবুও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্ট বক্সে সেই প্রশ্নগুলি রাখতে পারো, আমি উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।